এই শোনো না, শালু এডিটিং চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। কানে কানে বলছেন কেন? জোরে বলুন না, সবাই জানুক আপনি কেমন এমপি। একটু ডাক্তার দেখিয়েছেন, এতে এত খোটা দিচ্ছেন। হাসছে নেতা আমার, এ নাকি আবার জনসেবা করবে। রাতের অভিশপ্ত অন্ধকার যেন আজকে কাটতেই চাইছে না, কোথাও একটু আলোর রেশ নেই। হ্যাঁ, তবে ধরনী খুবই স্পষ্ট, প্রতিদিনের মতো রাত দিনের সেই অভ্যাসগত সত্যকে স্মরণ করে দিন হয়েছে। এই তো সূর্য উঠে গেছে, কিন্তু পরশের চোখে সবকিছু অন্ধকার, কোথাও আলোর ছিটে ফোটাও নেই। বাড়ির কাউকে না জানিয়েই পাভেল আর প্রাইভেট বডিগার্ডদের নিয়ে ছুটেছে জাহাঙ্গীরনগরের দিকে। সকাল 8টা, ডেইরি গেটের সামনে আসতেই নড়ে চড়ে বসলো পাভেল। তার কিছুতেই বিশ্বাস হচ্ছে না পিয়াস এরকম কিছু করে বসবে। মন বারবার বলছে হয়তো কোনো প্রাঙ্ক করে ভাইকে ভয় দেখিয়ে নিয়ে এসেছে। আজ তো পিয়াসের বার্থডে ছিল, প্রতিবারই কিছু না কিছু চমক দিয়ে ভাইকে সারপ্রাইজ দেয়। অবশ্য সারপ্রাইজও বলা যায় না, এগুলো হলো টাকা হাতানোর ধান্দা। এবারও হয়তো সেরকম কিছুই করতে চাইছে, ভাবনার মধ্যেই গাড়ি থামালো। নজরুল হলের সামনে এসে পড়েছে তারা, কিন্তু রিসেপশন এরিয়ায় এত এত ভিড় দেখে কিছুটা ভয় পেল পাভেল। সামনের গ্রাউন্ড ফ্লোরটাই গোল হয়ে সবাই দাঁড়িয়ে আছে। পরশ দ্রুত পায়ে বের হলো, তাদেরকে দেখতেই কেউ পাশ থেকে সরে জায়গা করে দিল। হৃৎপিণ্ড উদাম গতিতে দামামা বাজাচ্ছে, সাদা কাপড় বুক অবধি ঢাকা লাশটা দেখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠল। মস্তিষ্ক যেন পুরোপুরি মানতে নারাজ যে চন্দ্রছাড়া ভাইটা আজ নেই। হাঁটু গেড়ে তার পাশে বসতেই চোখে পড়ল গলায় দাগটা। তৎক্ষণাৎই মনে ভেসে উঠল একটাই শব্দ, সুইসাইড? কিন্তু পিয়াস কেন সুইসাইড করবে? ওর কি দুঃখ ছিল? যে সময় যা চেয়েছে তাই দিয়েছি, তাহলে কিসের এত যন্ত্রণা? অশ্রুসিক্ত কোমল নেত্রগুলো এক হাত দিয়ে সবার অগোচরে মুছে আশেপাশে তাকালো। পাশেই পিয়াসের রুমমেট গুলো বসা, তাদের দিকে তাকাতেই বলে উঠল, ভাই, ও সেই সন্ধ্যা থেকে ওই ভিডিওটা নিয়ে অনেক টেনশন করছিল আর বলছিল লজ্জায় কি করে ভার্সিটিতে যাবে। আমরা অনেক বুঝিয়েছি, তারপর আড্ডা দিতে অপরাজয় বাংলার কাছে গিয়েছিলাম। প্রতিদিনই আমরা যাই, পিয়াসও যায় আমাদের সঙ্গে, কিন্তু আজ ও যেতে লজ্জা পাচ্ছিল, তাই ওকে বুঝিয়ে ঘুমাতে বলে আমরা চলে গিয়েছিলাম। 3:30 নাগাদ যখন ফিরে এসেছিলাম, তখন দরজা খুলে দেখলাম ও এভাবে মাটিতে পড়ে আছে আর গলায় রশি বাঁধা। কথাগুলো বলেই ডুকরে কেঁদে উঠল। তারপর আবারও বলল, যদি জানতাম ও এমন করবে, তাহলে আমরা ওকে রেখে কখনোই যেতাম না। ও যে এতটা ডিপ্রেশনে চলে গেছে বুঝতেই পারিনি। যন্ত্রণায় ভেতরটা ছটফট করে উঠল পরশের। আজ একটা মেয়ের কারণে তার ভাইটা আর নেই, ওকে তো খুন করে ফেলবে পরশ। পুলিশ ইতিমধ্যে হাজির, তারা লাশ নিয়ে ময়না তদন্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু পাভেল দিতে নারাজ, এসব কাটাছেঁড়া কখনোই পছন্দ নয় তার মায়ের। শুনলে আরো ভেঙে পড়বে, কিন্তু পরশ যখন স্পর্শীর বিরুদ্ধে কৌশলে খুনের কেস করতে চাইলো, তখন তারা বাধা মানল না। যেহেতু এটা একটা আত্মহত্যার মধ্যে নেই, খুনের মধ্যে চলে গেছে, সেহেতু সঠিক তদন্তের জন্য লাশের মেডিকেল রিপোর্ট অবশ্যই লাগবে। লাশ নিয়ে গেল অ্যাম্বুলেন্স করে, পেছনে পাথরের ন্যায় মূর্তিমান পরশের গাড়িও যেতে লাগলো। এই মুহূর্তে ওই মেয়েকে ছিঁড়ে খুঁড়ে নোংরা ডাস্টবিনে ফেলে দিতে ইচ্ছে করছে, কিন্তু তার তো এখন মাথা গরম করার সময় নয়। কিছু একটা করে বসলে তার পদ, মান সম্মান থেকে শুরু করে পরবর্তীতে নিজেকেই ভুগতে হবে। কিন্তু না, এমনটা মোটেও হতে দেওয়া যাবে না। টিউশনি শেষ করে মাত্র বাসায় এলো স্পর্শী, উদ্দেশ্য গোসল করে ভার্সিটিতে যাওয়া। মা ইতিমধ্যে পার্লারে চলে গিয়েছে, আর সে এখনো ফোন নিয়ে শুয়ে আছে। আজ ও কলেজে যাবে না, ইচ্ছেও করছে না মোটেও। স্পর্শীও জোর করলো না। গোসল শেষে প্লেটে খাবার বাড়তেই গেট ধাক্কানোর আওয়াজ এলো। মুখের লোকমা চিবোতে চিবোতে হাঁক ছেড়ে ডাকলো, ওই গেট খুলতো, মনে হয় ময়লা নিতে এসছে। এলোমেলো পায়ে ছুটতে ছুটতে গেটের কাছে গেল আরশি। সিটকিনি খুলতেই বুটের ধুলো উড়িয়ে ভেতরে ঢুকলো 3জন পুলিশ, একজন ইন্সপেক্টর ও 2জন মহিলা কনস্টেবল। স্পর্শী অবাক নয়নে তাকিয়ে রইল তাদের দিকে। ইতিমধ্যে প্রতিবেশীরা যে যেখান থেকে পারছে উকি দিয়ে তামাশা দেখছে। একজন মহিলা কনস্টেবল স্পর্শীর উদ্দেশ্যে বলল, মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই হাতে হ্যান্ডকাফ পরালো মহিলাটি। ইন্সপেক্টর বলে উঠল, পিয়াজ, সিকেনারকে কৌশলে খুন করার অপরাধে আপনাকে অ্যারেস্ট করা হলো।
মৃত ব্যক্তির বড় ভাই পরশ শিকদার আপনার নামে মামলা করেছেন, আর সাক্ষী হিসেবে পিয়া শিকদারের 3 জন রুমমেট ফ্রেন্ড সিগনেচার করেছেন। এখনই আমাদের সাথে যেতে হবে আপনাকে। অবাক হয়ে তাকিয়ে রইল স্পর্শী, মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। হুট করেই এমন কিছু হবে ভেবে উঠতেই পারছে না সে। তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে পুলিশ। শুধু আলতো কান্না ভেজা স্বরে বলল, আমি কিছু করিনি। টেনে নিয়ে গাড়িতে তুলল স্পর্শীকে। আরশি উদ্ভ্রান্তের ন্যায় কাঁদছে আর বলছে, আপুকে ছেড়ে দিন, ওকে ছাড়ুন, ও কিচ্ছু করেনি। ঝাপসা চোখে রাস্তার মাঝখানে দাঁড়ানো আরশিকে দেখে নিল একবার। দূরে অবস্থানরত কালো রঙের গাড়িটা দেখতে মস্তিষ্ক সচল হয়ে উঠল স্পর্শীর। ইতিমধ্যে গাড়ি স্টার্ট দিতে শুরু করেছে ড্রাইভার। চিৎকার করে আরশির উদ্দেশ্যে বলল, বাসার ভেতরে যা, মা না আসা অবধি বাইরে বের হবি না। ক্রমান্বয়ে বলতে থাকা বাক্যগুলো আর শোনা যাচ্ছে না, কেননা গাড়ি ইতিমধ্যেই সোসাইটি গেট থেকে বেরিয়ে চলে গেছে রেডিও কলোনির উদ্দেশ্যে। সেখান থেকেই হয়তো থানা স্ট্যান্ডের দিকে যাবে। পাগলের মতো কাঁদতে লাগলো আরশি। গেটের ভেতরে ঢুকে গেট লাগাতেই ওপাশের রুম থেকে এক প্রতিবেশী মহিলা বলল, আরে তুই আবার কই যাস? তোর বোনরে পুলিশ ধরে নিয়ে গেছে আর তুই বাসায় বসে থাকবি কা? হেঁচকি তুলে আরশি বলল। আম্মু তো বাসায় আসেনি, আমাকে বাসায় থাকতে বললো আপু। মুহূর্তেই ওপাশের মহিলা বলে উঠল, তুই কি পাগল? তোর মায় কি জানে তোর বোনরে পুলিশ ধরছে? তুই আগে যা তোর মায়ের কাছে গিয়ে বলবি, তারপর তো তোর মায় আইব, উকিলের কাছে যাইব। এমন কইরা বসে থাকলে কি হইব? খুনির আসামি তোর বোন কিছুক্ষণের মধ্যে রিমান্ডে নিব। আল্লাহ গো আল্লাহ, রিমান্ডে নিলে কি আর বাইক চাইব? মাইয়াটার তো আর ইজ্জতই থাকবো না। কি নাকি কি করে রিমান্ডে নিয়ে ওই বেডা পুলিশগুলায়, ওরা তো সব সময় নেশা কইরা রিমান্ডে যায়। আরশি পাগল হয়ে গেল। প্রতিটা কথায় প্রাণটা ভেতর থেকে ছিঁড়ে আসতে চাইছে যেন। দ্রুত গেট খুলে ছুটলো রাস্তার দিকে। কাঁদতে কাঁদতে হেঁচকি তুলে দৌড়াতে লাগলো। ইতিমধ্যে পেছন থেকে একটা গাড়ি এসে থামলো রাস্তায়। আরশিকে দেখে ভেতর থেকে এক মোটা তাজা পুরুষ বেরিয়ে এলো। আলতো হেসে বলল, তুমি আরশি? তোমার মা আমাকে পাঠিয়েছেন তার ফোনটা নিতে। আমার বোন তোমাদের পার্লারেই আছে, ও ওখানেই সাজছে। ফোনটা কি দিবে আমায়? দেখি তুমি কাঁদছো কেন, আর এভাবে রাস্তার মধ্যে বা ছুটছো কেন? আরশি দিশে হারিয়ে ফেললো, বলল, আম্মুর কাছে যাব, আমার দরকার আছে, ফোন দিতে পারবো না এখন। লোকটি কিছুক্ষণ ভাবলো, বলল, ঠিক আছে, আমার গাড়িতে বসো, পৌঁছে দিচ্ছি আমি। আরশি উঠল না। লোকটির দিকে নিশ্চুপ হয়ে তাকাতেই হেসে বলল, আরে আমি চিনি তো, তোমাদের পার্লার তো এনাম মেডিকেলের কাছেই। ওঠো, আমি পৌঁছে দিচ্ছি। বলেই হাত ধরে গাড়িতে ওঠালো। জায়গাটা অনেকটাই জনমানবহীন। দূরের ময়লার স্তূপ ফেলা। কিছুটা সংকোচ নিয়ে ভেতরে ঢুকে লোকটার দিকে তাকাতেই হেসে দিল। বাম হাত থেকে স্প্রেটা বের করে পুশ করতেই ঢলে পড়লো আরশি। পা এবং মুখ বেঁধে ব্যাক সিটে শুইয়ে ড্রাইভিং সিটে চলে গেল লোকটি। পকেট থেকে ফোন বের করে কল করতেই ওপাশ থেকে রিসিভড হলো। বলল, ভাই, হয়ে গেছে। ওপাশ থেকে কোনো সাড়া শব্দ এলো না। কিছুক্ষণ পর বলল, সোজা ফিরোজপুর। নিস্তেজ হয়ে 14 শিখের এক ছোট্ট কুঠুরির মধ্যে দেওয়ালে হেলান দিয়ে বসে আছে স্পর্শিয়া। সারা মস্তিষ্ক জুড়ে শুধু চিন্তারা বিচরণ করছে। কি থেকে কি হয়ে গেল? এমনটা তো হওয়ার কথা ছিল না। তাহলে কেন হলো? কি করা উচিত এখন তার? না, এভাবে বসে থাকলে তো হবে না। বাড়িতে আরশি একা রয়ে গেছে, মাও তো পার্লারে। আদৌ শুনেছে কিনা কে জানে। স্বীয় শরীরে ভর দিয়ে অনেক কষ্টে উঠে দাঁড়ালো। দুটো শিক শক্ত করে ধরে এক কনস্টেবলকে উদ্দেশ্য করে বলল, পিয়াস শিকদার কিভাবে মারা গেছে? মহিলাটি তীর্যক চাহনিতে স্পর্শীর দিকে চাইলো। পা থেকে মাথা পর্যন্ত একবার চোখ বুলিয়ে অন্যদিকে তাকালো। অবহেলার স্বরে বলল, গলায় ফাঁস দিয়ে আছে। স্পর্শী জোরে শ্বাস নিল। এরপর চিৎকার করে বলল, একটা ছেলে তার নিজস্ব ইচ্ছায় তার নিজের রুমে বসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। না আমি তার কাছে ছিলাম, আর না তো মৃত্যুর আগে তার ফোনে কোনো রকম কন্ট্যাক্ট করেছি। তাহলে কোন ভিত্তিতে আপনারা আমাকে এখানে ধরে এনেছেন? সামনের রুমে ডেস্কে বসা ইন্সপেক্টর এগিয়ে এলো সেলের দিকে। স্পর্শীর উদ্দেশ্যেই ছিল তার কাছ থেকে পর্যন্ত পৌঁছানো। তিনি কাছে আসতে মৃদু স্বরে হাঁক ছেড়ে বললেন। মুহূর্তেই পুনরায় চেঁচিয়ে স্পর্শী বলল, আমাকে এখানে কেন ধরে আনা হয়েছে? লোকটি সুচালো চোখে স্পর্শীর দিকে তাকালো। সেই দৃষ্টিগুলো সরাসরি স্পর্শীর আত্মসম্মানে বিঁধল, কিন্তু তাও কোনো টু শব্দ করলো না। স্পর্শী হতভাগ হয়ে বলল,
আমি সেই ভিডিও আপলোড করিনি। আমার না তো ধারণ করেছি। এটা হয়তো ক্যাম্পাসের অন্য কেউ, আর বাকিটা রইলো মেরেছি বলে তো বেশ করেছি। আমার বোনকে ডিস্টার্ব করেছিল বাজেভাবে, যার কারণে মেরেছি। ও চরিত্রের ঠিক নেই, শুধু আমি না, ভার্সিটির প্রতিটা স্টুডেন্টকে ও জ্বালাতো। আর এই যে আপনি তিনজন সাক্ষীর কথা বলছেন, আমি পুরো ভার্সিটির স্টুডেন্টদের কথা বলছি। প্রত্যেকে আমার হয়ে সাক্ষী দেবে। গিয়ে জিজ্ঞেস করুন আমার এমপির ভাইয়ের সম্পর্কে। স্পর্শী হতবাক হয়ে গেল, বলল। ইন্সপেক্টর কোনো উত্তর দিল না, তাড়াহুড়ো করে চলে গেল থানার বাইরে। কিছুক্ষণের মধ্যেই কান্নারত অবস্থায় থানায় ঢুকলো পিপাসা। স্পর্শীকে লকআপের মধ্যে দেখতেই অস্থির হয়ে উঠল, বারবার বিলাপ করে বলল, তোকে 1000 বার এইসব ঝামেলা থেকে দূরে থাকতে বলেছিলাম, শুনলি না তো আমার কথা। এবারে কি হবে? কেন মারামারি করতে গেলি ছেলেদের মতন? স্পর্শী মায়ের উদ্দেশ্যে শান্ত কণ্ঠে বলল, ওই ছেলেটা ওর বন্ধুদের সাথে নিয়ে আরশিকে তুলে নিয়ে যেতে চেয়েছিল সেদিন, তাই মেরেছি। কিন্তু ওটার ভিডিও আমি ছাড়িনি। পিপাসা মহিলা কনস্টেবলের দিকে তাকিয়ে বলল, কোথাকার না কোথাকার ছেলে আত্মহত্যা করে মরেছে, তার জন্য আমার মেয়েকে কেন ধরে এনেছেন? ও কি করেছে? ও তো হোস্টেলেও থাকে না, আমার সঙ্গে বাসায় থাকে। তাহলে ওকে কেন খুন কেসে ফাঁসালেন আপনারা? বলে চারিদিকে তাকালো, হুট করে স্পর্শীর দিকে তাকিয়ে বলল, আরসি কই? মিনতি ভাবি বলল যে ও তোর গাড়ির পেছন পেছন ছুটেছে, কিন্তু ওকে থানায় দেখছি না, বাসায়ও নেই। তাহলে ও কোথায়? চমকে উঠল স্পর্শী, মস্তিষ্ক যেন ফাঁকা হয়ে গেছে তার, উদ্ভ্রান্তের মতো বলল, ওকে তো বাসায় থাকতে বলেছিলাম, তাহলে কোথায় গেল? মা তুমি এক্ষুনি যাও, আমার কথা চিন্তা করো না, ওকে খোঁজো, যাও। পিপাসা কোনো সময় নষ্ট না করেই ছুটলো থানা থেকে। স্পর্শী উদ্ভ্রান্তের মতো করতে লাগলো। যে ভয়টা সে পাচ্ছিল সেটাই হলো, পুরুষ মানুষকে মোটেও বিশ্বাস নেই। কনস্টেবলের উদ্দেশ্যে বলল, আমার বোনকে খুঁজুন প্লিজ, ওকে পাওয়া যাচ্ছে না। ওই এমপি ওকে জোর করে তুলে নিয়ে গেছে। আমি জানি, ওই এমপিকে ধরুন, না হয় আমাকে ছেড়ে দিন, আমায় যেতে দিন প্লিজ। বোনকে খুঁজতে হবে, মা একটুতেই অসুস্থ হয়ে পড়বে। আমার যে বাপ ভাই নেই, বোনকে খুঁজতে হবে আমাকে প্লিজ। বলতে বলতে হাঁটু মুড়িয়ে বসে পড়লো ফ্লোরে। এর মধ্যেই কানে বাজলো এক বিরক্তিকর কণ্ঠ, যিনি আফসোসের স্বরে বলছেন, ইস, মাথা খারাপ হয়ে গেছে আপনাদের। খুনের আসামির যে কিনা কোনো রকম শাস্তি ছাড়াই জেল থেকে ছাড়া পেতে চাইছে। থেমে স্পর্শীর একদম কাছাকাছি চলে এলো পরশ। মাঝখানে শুধুমাত্র কয়েকটা লোহার শিখের ব্যবধান। নিচু স্বরে বলল, বোনকে খুঁজতে যাবে? আচ্ছা বাদ দাও, সে তুমি খুঁজতে যেতেই পারো, তাতে আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি যে তোমার অনুভূতিটা জানতে এসেছি। কেমন লাগছে বোনকে হারিয়ে? উফস, এত তাড়াতাড়ি অনুভূতির কি বুঝবে? যখন ছিন্ন ভিন্ন লাশটা সামনে আসবে তখনই অনুভূতির প্রকাশ পাবে, তাই না? চকিতে উঠে দাঁড়ালো স্পর্শী, সারা শরীর রাগে ক্ষোভে ঘিন ঘিন করছে, শরীরের রক্তগুলো টকবক টকবক করে ফুটছে। 6 ইঞ্চি ব্যবধানের শিকের ফাঁক গলিয়ে 2 হাত দিয়ে পরশের কলার চেপে ধরলো, রাগে গিজগিজ করতে করতে বলে উঠল, আমার বোনের একটা চুল পরিমাণ ক্ষতি করলেও সেটার মহাসাগর পরিমাণ পাল্টা আঘাত আপনি পাবেন। আমাকে ঠুকনো ভাববেন না মোটেও। আমার বোনকে সসম্মানে আমার মায়ের হাতে তুলে দিন, না হলে হিতে বিপরীত হবে। পরশ আলতো হাতে স্পর্শীর হাত ছাড়িয়ে নিল নিজের কলার থেকে, তারপর নিচু স্বরে বলল, হ্যাঁ, তুলে তো দিবই, তবে সেটা সম্মান সহ দিতে পারবো কিনা কথা দিতে পারছি না। মুহূর্তেই একদলা থুতু ছুঁড়ে মারলো পরশের মুখের উপর। তাজ্জব হয়ে গেল পরশ। স্পর্শী চেঁচিয়ে উঠে বলল, চরিত্রহীন অসভ্য, তোর মতো জানোয়ারকে জনগণের প্রতিনিধিকে বানিয়েছে। আদৌ কি তোর এই নিকৃষ্ট চেহারা সবাই জানে? না জানলেও সমস্যা নেই, খুব শীঘ্রই জানবে। মাত্র 24 ঘন্টা, এর মধ্যেই জেল থেকে সসম্মানে আমি ছাড়া পাবো, মাইন্ড ইট। রাগের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গেল পরশ। হাত দিয়ে ঘেন্নার সাথে গায়ের থুতু মুছে স্পর্শীর চুল ধরে ফেললো। এ যেন চুলের ওপর কোনো ভয়ঙ্কর দানবের থাবা পড়েছে। যন্ত্রণায় ঠোঁট কামড়ে ধরে কান্না আটকালো। পরশ নিচু স্বরে বলল, তোর বোনকে খুঁজে পাচ্ছিস না বলে এই রাগ, অথচ তুই যে আমার জলজান্ত ভাইটাকে খুন করেছিস তার বেলায়। এখন দেখ কতটা কষ্ট লাগে প্রিয়জন হারাতে, আর মুক্তি সারা জীবনেও পাবি না। এ কি এমপি সাহেব, আপনি কি করছেন এসব? অন্তত আপনার মতো ব্যক্তির থেকে আমি এটা আশা করিনি। বুঝতে পারছি আপনার ভাইয়ের মৃত্যুতে অনেকটা রাগ আপনার ভেতরে, তাই বলে কোনো আসামির গায়ে এভাবে হাত তুলতে পারেন না আপনি।
পরশ নিজেকে যত সংযত করলো স্পর্শী ব্যঙ্গ করে বলল, এটা আর কি দেখলেন? এর থেকেও জঘন্য লোক উনি। ব্যাস সেটা সবাইকে দেখিয়ে বেড়ান না। রাত কেটে ভোর হলো, ভোর পেরিয়ে দুপুর শেষ, বিকেল হতে চললো। সেলের এক প্রান্তে হাঁটু মুড়িয়ে বসে আছে স্পর্শী। প্রতিটা সেকেন্ড যেন দিনের মতো কাটছে। আরশির কথা পুলিশকে বললেও তারা গ্রাহ্য করেনি। বান্ধবী বা অন্য কারোর বাসায় হয়তো আছে বলে এড়িয়ে গেছে। জোর দিয়ে তারা জোর খাটিয়ে বলে। স্পর্শী হতাশ হয়ে তাকিয়ে রইল থানার মেইন দরজার দিকে। এর মধ্যে বেশ কয়েকটা পায়ের আওয়াজ এলো। সামনের রুমে বসা দারোগার সাথে বেশ কিছুক্ষণ কথা বলে ছেলের দিকে এগিয়ে এলো তারা। এরা স্পর্শীর পরিচিত কেউ নয়, মায়ের সাথে উকিল, পাশেই ফারজানা রুমি আপু, ভার্সিটির ছাত্র নেতা সহ আরো বেশ কিছু শিক্ষার্থী। তাদের দেখতেই চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল স্পর্শীর। উকিল বলল, তোমার বিরুদ্ধে প্রত্যক্ষ কোনো প্রমাণ নেই, আর যেহেতু এটা সুইসাইড তাই জোরটাও অনেক কম। কোর্ট থেকে আগাম জামিন নিয়ে এসেছি, তবে যতদিন না পর্যন্ত এই কেসটা শেষ হবে ততদিন পর্যন্ত তুমি পুলিশের নজরে থাকবে। তাছাড়া প্রতিদিন থানায় এসে হাজিরা দিয়ে যেতে হবে, তবে এই সময়টার মধ্যে চেষ্টা করবে কোনো ঝামেলায় না জড়াতে। সব ফর্মালিটি পূরণ করে থানার সামনে বের হতেই পিপাসা স্পর্শীর পায়ের কাছে বসলো। হাউমাউ করে কেঁদে উঠে বলল, তোরে ছাড়ানোর ইচ্ছে আমার ছিল না, বরং তুই জেলে থাকলেই আমি নিশ্চিন্ত থাকতাম। তোর পায়ে পড়ি, আমার ছোট্ট মেয়েটারে এনে দে। কত না কত শত্রু বানাইছিস তা তুই জানিস। আমার মেয়েটারে বলি দিস না। ওরে আয়না দে, আজ 1.5 দিন শেষ। ইজ্জতটুকু তো জানি পাইলামই না, অন্তত প্রাণটুকু আমার কাছে দিয়া দে। আমি তোর পায়ে ধরি, মেয়েটারে পাইলে আমি ওরে নিয়ে অনেক দূরে চলে যাব। তোর ইচ্ছে মতো তুই থাকিস, তোরে বাধা দিব না। আমার আরসিরে এনে দে। হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এরকম নিত্য নতুন গল্প পেতে আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী পর্বের জন্য অবশ্যই অপেক্ষা করবেন।